বিএনপির আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে। বিএনপি নির্বাচনের সময় চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, প্রধান উপদেষ্টার আগের কথা মতো, কিন্তু সর্বশেষ যে মিটিংটা সরকারের সঙ্গে তারা করলো সেখানে সরকারের তরফ থেকে বলে দেয়া হয়েছে যে 26 জুন পর্যন্ত যে কোনো সময় সরকার নির্বাচন করতে চায়। বিএনপি তাতে সন্তুষ্ট হয়নি এবং আন্দোলনের ইঙ্গিত আগে থেকেই দেয়া ছিল। এই বৈঠক শেষেও মির্জা ফখরুল সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন। তারপরে একদিন যেতে না যেতেই দেখা গেল যে বিএনপি কৌশল পরিবর্তন করছে। বিএনপি এখন বলছে যে আন্দোলন নয়, অন্য কৌশলে তারা আগাবে। অন্য কৌশলটা কি? অন্য কৌশল যেটা এরই মাঝে তারা শুরু করে দিয়েছে, বিভিন্ন দলের সঙ্গে মিটিং করা শুরু করে দিয়েছে। এরই মাঝে আমরা দেখলাম যে 12 দলের সঙ্গে বিএনপি মিটিং করেছে, 12 দলকে একত্রিত করার চেষ্টা করেছে তাদের পয়েন্টে, যেন তারা এক সুরে কথা বলে, নির্বাচন ডিসেম্বরেই চাই এই সুরে কথা বলে। সেই মিটিং আমরা দেখেছি এবং বিএনপির এখনকার পরিকল্পনা হচ্ছে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত দল রয়েছে, রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে, তাদের সঙ্গে বিএনপি আলাপ আলোচনা করবে। সেই আলাপ আলোচনা কতদূর এগোবে, কিভাবে এগোবে, বিএনপি সরকারকে আদৌ চাপ দিতে পারবে কিনা, সেই কথাগুলো তো প্রশ্ন হিসেবে সামনে আসেই। আবার এই কথাগুলো যখন প্রশ্ন হিসেবে সামনে আসে তখন আরেকটা ব্যাপার সামনে এসেছে, সেটা হচ্ছে যে সাংবাদিক জুলকারনাইন শাহের একটা ফেসবুক পোস্টে সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের যে মিটিং মিছিল এগুলো হচ্ছে, বিশেষ করে মিছিলে লোক বাড়ছে, এর জন্য সরকারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী করেছেন তার এক ফেসবুক পোস্টে। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগের ঢাকাতে মিছিল বাড়ছে এমনটা দাবি করেছিলেন তিনি। জুলকারনাইন শাহের সরকারের পক্ষে নানা রকমের ভূমিকা রেখেছেন। এর আগে আল জাজিরার এই অনুসন্ধানী সাংবাদিক, আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্ন অনুসন্ধান এখন পর্যন্ত রয়েছে এবং এই অনুসন্ধানটা যদি সত্যি হয় তাহলে বিএনপি কি করবে? সরকারের ভেতর থেকে সরকারের কোনো কলকবজা যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে থাকে তাহলে বিএনপি কি করবে? আবার আরেকটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে সমন্বয়ক রাফিদের ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে উত্তরায় যে একাধিক মিছিল হলো আওয়ামী লীগের, একদিন আগেই আমরা দেখেছি সেই মিছিল, একদিন 2 দিন আগে বৃহস্পতিবারে আমরা মিছিল দেখেছি, শুক্রবার থেকে সেই আলোচনাটা বেশ জেঁকে বসেছে আমাদের সামনে এবং সেই মিছিলের পেছনে এনসিপি 2 নেতা সার্জিস আলম এবং সালাউদ্দিন তানভীর, তাদের দুজনকে দায়ী করেছেন রাফিদ। এই দাবি যখন তিনি করেছেন তখন অনেক কিছুই সামনে এসেছে এবং এনসিপির যে সাধারণ সভা সেখান থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে আমরা দেখেছি। তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে কিনা, অর্থের বিনিময়ে সেই আঁতাত হচ্ছে কিনা, যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যদি এনসিপির 2-4 জন নেতার সঙ্গে এরকম যোগাযোগ আওয়ামী লীগের কিছু পর্যায়ের থাকে, যদি টাকার লেনদেনের মাধ্যমে সুযোগ দেয়া হচ্ছে, সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে বিএনপি কোন পদক্ষেপ নেবে, কোন পথে যাবে, ব্যাপারগুলো কিন্তু ধোঁয়াশার। এই ব্যাপারগুলো যখন ধোঁয়াশার তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে যখন চারিদিকে উত্তপ্ত হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখলাম যে একটা বেআইনি বিবৃতি মানে সাংবাদিকদের বুম পেলে তো অনেকে কথা বলতে চান, যার যত কথা উগলে দিতে চান, তিনি আইন বিরুদ্ধ একটা কথা বলে ফেললেন ওপেন। সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য, আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশকে হুকুম দিয়েছেন এবং কোনো পুলিশ যদি এখানে গাফিলতি করে তাহলে সেই পুলিশেরও চাকরি থাকবে না, এরকম কথা বলেছেন। এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন কিনা সেই আলোচনা এখন বাংলাদেশের অন্যতম প্রধান আলোচনা। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার কোনো রেড অ্যালার্ট জারি করেনি, কোনো নোটিশ জারি করেনি, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হয়নি, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়নি, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলতে পারেন না যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হবে, ঠেকানোর জন্য নির্দেশ দিয়েছে। গণতান্ত্রিক দেশে যে কোনো দল মিছিল মিটিং করবে, এটাই স্বাভাবিক। সেটা যতক্ষণ পর্যন্ত আইন দিয়ে
গিয়ে নির্বাহী আদেশে হোক, যে কোনো আদেশে হোক, সেটাকে আপনি যতক্ষণ পর্যন্ত রহিত না করছেন ততক্ষণ পর্যন্ত সেটার বিরুদ্ধে অ্যাকশান আপনি নিতে পারেন না। হ্যাঁ, আপনি যদি গোপনে করতেন, যে গোপনে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা সংবাদ মাধ্যমে ওপেন বলতেন না। গোপনে গোপনে অনেক কিছুই করে সরকার, অনেক কিছুই করতে দেখেছি বিভিন্ন সময়ে আমরা সরকারকে। সেই ক্ষেত্রে বলার কিছু খুব একটা শক্ত যুক্তি থাকতো না, কিন্তু যখন ওপেন বললেন তখন তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হচ্ছে। এই ব্যাপারটার যে ইফেক্ট পড়বে সেটাতেই বা বিএনপি কী রিফ্লেকশন দেবে? বিএনপির রাজনৈতিক কৌশল অনেকটা ভঙ্গুর বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের সময়ও দেখা গেছে যে বিএনপি বারবার আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বলেই যে আওয়ামী লীগ সরকারের 2014 ইলেকশন করার, একা ইলেকশন করার পর আর ক্ষমতায় থাকার কথাই না, বিএনপির আন্দোলনের দুর্বলতার কারণে আওয়ামী লীগ কিন্তু 2018 পর্যন্ত ক্ষমতায় থেকেছে, আবার 2018-তে নির্বাচন করেছে। 2018-তে এসে বিএনপি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, এটাও মনে করেন অনেকে। 2018-তে তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করলো, 2018-র নির্বাচনকে এক ধরনের বৈধতা দিল তারা, এবং সেখানে মাত্র যখন 5-6টা আসন পেল তখন তারা বুঝলো যে আওয়ামী লীগের কৌশলের কাছে তারা হেরে গেছে। তার মানে হচ্ছে যে রাজনৈতিক কৌশলে বিএনপি বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। এখনও কি সেই ধারা অব্যাহত রাখতে চাই বিএনপি? সরকার যখন নির্বাচনের কথা বলছে না, আবার এই সমালোচনাও রয়েছে, বিভিন্ন দিকে এই আলোচনা হতে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচন ডিলে করছে মূলত ভারতের প্রেসক্রিপশনে এবং আমেরিকার প্রেসক্রিপশনে। আমেরিকা, ভারত দুই দেশই প্রভাবশালী, এই দুই দেশ তারা চাইছে না এখন নির্বাচন হোক, তারা চাইছে সংস্কারের নামে সময় অতিবাহিত হোক। যত সময় যাবে আওয়ামী লীগের ভুলভালগুলো মানুষ ভুলে যাবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসবে। তখন আওয়ামী লীগ নির্বাচন করলে আবার ক্ষমতায় যেতে পারবে, এরকম প্রত্যাশা থেকেই হয়তো এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এবং সরকারকে দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল করা হচ্ছে। এই আলোচনাও কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, চায়ের টেবিলে সব জায়গায় রয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে বিএনপির পদক্ষেপ কী হবে? সব মিলিয়ে বিএনপির পদক্ষেপগুলো, রাজনৈতিক পদক্ষেপগুলো এই সময়ে এসেও যখন আপ টু দ্য মার্ক হওয়ার কথা, তখন কিন্তু তারা আপ টু দ্য মার্ক হতে পারেনি, বরং পিছিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন যে বিএনপি সরকারের নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলে যে নমনীয় ভাব দেখাচ্ছে, এই নমনীয় ভাবের সুযোগ নিয়ে সরকারের পক্ষে যে ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরও 5 বছর তাদেরকে ক্ষমতায় রাখা হোক, আরও 5 বছর 10 বছর ক্ষমতায় দেখতে চাই, সেই ব্যাপারগুলো বিএনপির দুর্বলতার কারণে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি। আবার বিএনপি থেকে নতুন দল করা, এলডিপি করা নেতা কর্নেল ওলি তিনি মন্তব্য করেছেন সেটা হচ্ছে দেশের জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের অপেক্ষা করছেন, সরকারের উদ্দেশ্যে তিনি এটা বলেছেন। তার মানে হচ্ছে যে কর্নেল ওলি স্পষ্ট, যে কথা একটু আগেই বললাম, যে নির্বাচন পিছিয়ে দেয়া এটা আওয়ামী লীগকে সহযোগিতা করারই একটা কৌশল হতে পারে, আমেরিকান প্রেসক্রিপশন হতে পারে, যেটা আমেরিকা প্রকাশ্য, আমরা গতকালকে একটা ভিডিওতে আলোচনা করেছি যে আমেরিকার প্রতিনিধি দল যারা এসেছে তারা স্পষ্টভাবেই বলেছে যে সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত থাক, সরকারের সংস্কার কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে। তার মানে হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশন, নির্বাচন দেরিতে হোক সমস্যা নেই। তো আমেরিকা এই মুহূর্তে কার পক্ষে অবস্থান করছে? নিশ্চয়ই ডক্টর ইউনূস সরকারের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে। ভারতের পক্ষ মানেই শেখ হাসিনার পক্ষে। ব্যাপারগুলো কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে যায়। সেই জায়গায় রাজনৈতিক কৌশলে যদি বিএনপি পিছিয়ে পড়ে তাহলে বিএনপির আমও যাবে, ছালাও যাবে, এমনটাও মনে করেন অনেকে। সেই ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞা আরও ক্ষুরোধার হওয়া উচিত, আরও বেগবান হওয়া উচিত। বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা সেটাই মনে করেন। বিএনপি কি এখন যেটা ভাবছে যে সরকারের প্রতি নমনীয় ভাব, সরকারকে বোঝানোর চেষ্টা করা, বিভিন্ন দলকে বোঝানোর চেষ্টা করা, সেই নমনীয়ভাবে চললে বিএনপির জন্য কি শুভ হবে? যেটা বিএনপি ভাবছে যে এই মুহূর্তে নির্বাচনের জন্য যদি আন্দোলন করা হয় তাতে জনগণের সমর্থন বিএনপির থেকে সরে যাবে, কিন্তু বাংলাদেশের জনগণ তো
তাদেরই ভক্ত হয় যারা কৌশলে হোক বিভিন্নভাবে হোক শক্তি প্রদর্শন করতে পারে, রাজনৈতিক শক্তি, অপশক্তি না। রাজনৈতিক শক্তি কার কত বেশি সেটা কিন্তু মাঠে প্রমাণিত হয়। আর মাঠের কার্যক্রম যত দুর্বল থাকবে, আপনি এই মিটিং সেমিনারের কার্যক্রম যত সবল করতে চাইবেন, তত কিন্তু ওই জনপ্রিয়তাহীন যে বাম দলগুলো বাংলাদেশে রয়েছে, যারা নেতা সর্বস্ব দল, সেই দলগুলোর কর্মকাণ্ডে যদি আপনি অভ্যস্ত হন, অনেক বেশি জনপ্রিয় হওয়া একটা দল হওয়া সত্ত্বেও, তাহলে আপনি রাজনীতির যে দৌড়, রাজনীতির যে ট্র্যাক, সেই ট্র্যাক থেকে পিছিয়ে পড়বেন।